নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের যে ভিডিওটা গল্পটা করে শোনাবো, সেই গল্পটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত কবিরাজের বিপদ। তা কবিরাজের বিপদ আমি প্রথম পার্টটা তোমাদের আগে ভিডিওতে করে শুনিয়েছি, তোমরা সবাই শুনে নিও। তাহলে চলো শুরু করি। প্রথম পার্টে আমি যে গল্পটা করেছি তার লাস্টের একটু অংশ তোমাদের শোনাই। নাম করা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল, যারা অসুখ বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকতো না। এই পর্যন্ত করেছিলাম, এরপর থেকে তোমাদের শোনাব। মালমাঝির পাকরাশি জমিদার ছিলেন এমন একটি বাঁধা ঘর। সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ। আমি গিয়ে দেখলাম ছেলেটির ভীষণ জ্বর, যাকে আপনারা বলেন টাইফয়েড। 15-16 বছর বয়সটা ও রোগের পক্ষে তত সুবিধাজনক নয়। আমাকে জমিদারবাবু হাতে ধরে অনুরোধ করে বললেন, আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই, যা লাগে আমি তাই আপনাকে দেব, ছেলেকে বাঁচিয়ে দিন। আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। পেট ফাঁপা, বুকে সর্দি কাশি, নাড়ির গতি আপনারা যাকে বলেন ইন্টারমিটেন্ট, ভুল বকা, সব খারাপ লক্ষণই বর্তমান। বাঁচানো বড়ই কঠিন। ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম। সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম। পেট ফাঁপা অনেকটা কমে গেল, ভুল বকুনি খানিকটা কমলো। আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম। রাত্রি 1 প্রহরের পর। পাকরাশি জমিদারের বাড়ি দোমহলা। বাইরে একদিকে দোলমঞ্চ, নাট মন্দির আর গোবিন্দ মন্দির, ডাইনে সদর কাজারি আর মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কঠুরি সারি সারি অনেকগুলি। আমলাদের বাসার পূর্ব দিকে বড় পুকুর। এই পুকুরের 3 দিকে বাঁধানো ঘাট। পূর্ব পাড়ের ঘাট বাইরের লোকদের জন্য, বাকি 2টি ঘাট আমলাদের জন্য। বাইরের মহলের মাঝখানে সদর দেউরি। এই দেউরির দুপাশে 2 বৈঠকখানা। আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁ দিকের বৈঠকখানার পাশের ঘর কোঠরি। সাদা ধবধবে চাদর পাতা, 2টো বড় তাকিয়া, মশারি খাটানো, চমৎকার বিছানা করে দিয়ে গিয়েছে বাড়ির ঝি। খাওয়া দাওয়া করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয় চিন্তা করলাম। কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম। তারপর এসে শুয়ে পড়তে যাব, এমন সময় দেখি জ্যোৎস্না লোকিত মাঠ দিয়ে কে যেন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে। রাত তখন অনেক। এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না। মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। 15 মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল। আমি ভাবলাম, আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে, তবে এত রাতে আসবে কেন? একাই বা আসবে কেন? ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো দেউড়িতে। এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো, রোগীর অবস্থা খারাপ, শিগগিরই যেন যাই। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে। সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে? 1.5 ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে। এখন তার জ্বর বড্ড নেমে গিয়েছে, অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল।
নারীর অবস্থা খারাপ। জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম। বেজায় ঘামতে শুরু করছে রোগী। মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন এভাবে হঠাৎ। তক্ষুনি কাজে লেগে যাই। আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে, উপযুক্ত গুরুর শিষ্য, দমদার প্রাপ্ত নই। ঘন্টা দুয়ের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাতে ক্লান্ত দেহে বাইরে ঘরে বিশ্রাম করতে গেলাম। এক ঘুমে একেবারে বেলা 8টা। উঠে রোগী দেখে এলাম। বেশ অবস্থা, কোনো খারাপ উপসর্গ নেই। সারাদিন একভাবেই কাটল। রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি। আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই। দুপুরবেলা খুব ঘুম দিলাম। বিকেলে এমনকি বড় পুকুরের মাছ ধরতে গেলাম। আমলাদের মধ্যে একজন ভালো বড়শিলের সঙ্গে সেরখানে একটা পোনা মাছও ধরলাম। মনে খুব ফুর্তি। সেদিন রাতে বাইরের ঘরে শুয়ে আছি। এমন সময়ে দেখি দূরে মাঠের দিক থেকে যেন সেই স্ত্রীলোকটি এদিকে আসছে। আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি। এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন। দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে, কিন্তু একা আসেন কেন? হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাওয়ার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। মনটা যেন খারাপ হয়ে গেল। মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। দেখে আমার বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো, কেন জানি না। কান খাড়া করে রইলাম বাড়ির দিকে। আরামে ঘুমোতে যাচ্ছিলাম, কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম। ঘড়িতে ঠিক সে সময় 12টা বাজলো। হঠাৎ দরজার কাছে কী শব্দ হলো। মুখ তুলে দেখি সেই স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। সে একটা ভীষণ ভয়ঙ্কর হাসি হাসল। বেশ সুন্দরী, ধবধবে শাড়ি পরা, 40-এর মধ্যে বয়স, কপালে সিঁদুর। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন, শোনো, তুমি এই ছেলেটিকে বাঁচাতে পারবে না, তুমি বাড়ি যাও। আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরুলো, কেন মা, আপনি কে? আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল। সমস্ত ঘরটা যেন ঘুরছে। কেন এমন হলো হঠাৎ কি জানি। তিনি এক দৃষ্টে আমার দিকে চেয়ে বললেন, শোনো, আগুন নিয়ে খেলা করো না। একে আমি নিয়ে যাব। এ আমার ছেলে। ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর। সৎ মা ওকে দেখতে পারে না, বহু অপমান হেনস্থা করে। আমি সব দেখতে পাই। আমার স্বামী অনেক কথা জানে না, কিন্তু আমি সব জানি। আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব। কাল রাতেই নিয়ে যেতাম, তোমার জন্য পারিনি। তুমি চলে যাও এখান থেকে, ওকে বাঁচাতে পারবে না। আমার সাহস ফিরে এলো। হাত জোর করে বললাম, মা, আমি বৈদ্য। আমার ধর্ম প্রাণ বাঁচানো। আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনো। আমার প্রাণ যায় সেও স্বীকার। একটা প্রস্তাব আমি করি মা। জমিদার বাবুকে সব খুলে বলি। অসুখ সারাবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলে বোর্ডিংয়ে রেখে দেন, এ ব্যবস্থা আমি করব। এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না। যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন, আর আমিও আসব। দয়া করুন জমিদার বাবুকে, তিনি বড় ভালোবাসেন ওই ছেলেকে। তিনি বললেন, বেশ, তাই হবে। তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে
সেবার আমি ওকে নিয়ে যাবই, মনে থাকে যেন। তখনই যেন সে মূর্তি মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে, রোগীর অবস্থা খারাপ। আমি তখনই ছুটে গেলাম। কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই, বরং একটু বেশি খারাপ। ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করে। সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদারবাবুকে আমি নিভৃতে ডেকে বললাম, কিছু মনে করবেন না জমিদারবাবু, আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো? জমিদারবাবু অবাক হয়ে বললেন, তার মানে? তার মানে হচ্ছে এই, আপনি জানেন না ওই ছেলেটির উপর ওর সৎ মা বড় অবিচার করে। কাল ওর মা আমার কাছে এসেছিলেন। শুনুন তবে, সব কথা খুলে বললাম। জমিদারবাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন, তারপর হঠাৎ কেঁদে ফেললেন। পরে বললেন, আমি কিছু কিছু জানি। বেশ, এবার ও বেঁচে উঠুক, এর ব্যবস্থা আমি করব। আপনাকে আমি কথা দিলাম, ও সেরে উঠুক। জানুয়ারির মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে ওকে আমি রাখব। কেমন, ঠিক তো? এবার কিছু হলে আমি কেন, কেউ আর ওকে বাঁচাতে পারবে না। আমি কথা দিচ্ছি কবরেজ মশাই। বেশ, নির্ভয়ে থাকুন, আপনার ছেলে সেরে গিয়েছে। আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করুন। আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন। পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর। শিশির সেন এক মনে গল্প শুনছিলেন। বললেন, সেরে উঠল? নিশ্চয়। আর কোনো দিন দেখেছিলেন তার মাকে? কোনো দিন না। সে ছেলে এখন কলকাতায় থাকে। কিসে ভালো ব্যবসা করে শুনেছি। জমিদারবাবু মারা গিয়েছেন। চললুম আমি। বৃষ্টি থেমেছে। ঘরে আলো জ্বালিয়ে চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের নতুন কোনো গল্প নিয়ে। তাহলে আজকের মতো বিদায়।